স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবর। বাংলাদেশে জাতীয় নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। কিছু অসঙ্গতি ছাড়া নির্বাচন প্রক্রিয়া ও গ্রহণযোগ্যতা নিয়েও সন্তুষ্ট ইইউ। মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ভবিষ্যৎ নির্বাচনের জন্য ১৯টি সুপারিশও দিয়েছে সংস্থাটি। ২ মাস পর্যবেক্ষণের পর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিল ইউরোপীয় ইউনিয়ন। কিছু অসঙ্গতি ছাড়া পুরো নির্বাচন প্রক্রিয়া ও গ্রহণযোগ্যতা নিয়ে সন্তুষ্ট সংস্থাটি। ইউর চিফ অবজারভার ইভার্স ইজাপস বলেন, এবারের নির্বাচন যেমন বিশ্বাসযোগ্য হয়েছে তেমনি দক্ষতার সাথে পরিচালিত হয়েছে। বাংলাদেশের এবারের নির্বাচন সবার প্রশংসা পেয়েছে। নির্বাচন কমিশন পক্ষপাত মুক্ত হয়ে সব অংশীজনদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পেরেছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। ইইউ মনে করে নির্বাচনে কিছু অসঙ্গতি থাকলেও কারচুপির মতো অভিযোগ ভিত্তিহীন। পোস্টাল ব্যালটে ভোটের প্রক্রিয়াকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। কারচুপির অভিযোগের কোনো প্রমাণ আমরা পাইনি। কিছু অসঙ্গতি সব দেশের নির্বাচনেই হয়, তবে এবারের নির্বাচনে গ্রহণযোগ্যতা বেশি। পোস্টারের মাধ্যমে ভোটের উদ্যোগ প্রশংসনীয়। তারা সব প্রবাসীদের ভোট নিতে না পারলেও সাধ্যমতো চেষ্টা করেছে। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা ছাড়াও কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ৬৪ জেলায় ঘুরে এই প্রতিবেদন চূড়ান্ত করেন। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করতে পারে না, এমন মন্তব্যে হট্টগোল ছড়ায় সংসদ অধিবেশনে। বিএনপির এমপি ফজলুর রহমান সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় এই মন্তব্য করেন। প্রতিবাদে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে অসংসদীয় শব্দ এক্সপাঞ্জের দাবি জানান বিরোধী নেতা। মুক্তিযুদ্ধ নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের এমন বক্তব্যে সংসদে উত্তেজনার সৃষ্টি। শুরু হয় হট্টগোল। মাননীয় সদস্যবৃন্দ বসুন। উত্তেজনার এক পর্যায়ে স্পিকার হাফিজউদ্দিন আহমদ দুই পক্ষের সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। এরপর জবাব দেন বিরোধী দলীয় নেতা। নিজেকে ব্যক্তিগত আক্রমণের শিকার দাবি করে অসংসদীয় শব্দ বাদ দেওয়ার অনুরোধ জানান। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। মুক্তিযুদ্ধ নিয়ে জাতিকে আর বিভক্ত না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমার মাঝে মধ্যে শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি। কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে, আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন। নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। সংসদ সদস্যদের বক্তব্যে যদি কোনো অসংসদীয় শব্দ বা অংশ থাকে তবে তা কার্যপ্রণালী বিধি অনুযায়ী এক্সপাঞ্জ করার কথা জানান স্পিকার। যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১-এর চুল্লিতে ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বের পরমাণু বিদ্যুৎ উৎপাদনে ক্লাবে প্রবেশ করেছে। ৩৩তম দেশ হিসেবে এই গৌরব অর্জন করল বাংলাদেশ। মঙ্গলবার বিকেল ৩টায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ঐতিহাসিক ফিজিক্যাল স্টার্ট আপ অনুষ্ঠিত হয়।
এর মাধ্যমে টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় একক অবকাঠামো প্রকল্পের সংবেদনশীল পর্যায়ের সূচনা হলো। এতে প্রথম তাপ উৎপাদন ও পারমাণবিক বিক্রিয়া ঘটানো যাবে। মূলত বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আগে ফুয়েল লোডই হলো চূড়ান্ত ধাপ। জ্বালানি প্রবেশের 3 মাস পর জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে। আগস্টে 300 মেগাওয়াট বিদ্যুৎ মিলতে পারে গ্রিডে, যা পরে ধাপে ধাপে বাড়বে। 2 ইউনিটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা 2400 মেগাওয়াট। ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে সব মামলা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে সরকার। সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায় বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচার শুধু আইন আদালতের বিষয় নয়, এটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্রের মূল শক্তি। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর জনগণ আবারও গণতান্ত্রিক পথে হাঁটতে শুরু করেছে। আর্থিকভাবে সচ্ছল নয় এমন মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। জুলাই সনদ ও সংস্কারের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ সদস্যরা। এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মত দেওয়ার সুযোগ নেই বলে জানান ব্রিটিশ হাই কমিশনার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিকাপ টকে এসব কথা বলেন সারা কুক। তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য, তবে সময়ের প্রয়োজন। বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে আরও সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য। ডিকাপ টকের অতিথি ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এ তথ্য দেন। এ সময় তিনি বলেন, জুলাই সনদ ও অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার পদক্ষেপে সমর্থন রয়েছে যুক্তরাজ্যের, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। সংসদ অধিবেশন চলছে। জুলাই সনদের ভবিষ্যৎ এখন সংসদেই ঠিক হবে। আলোচনা বিতর্কের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ সদস্যরা। সংস্কারের বিষয়ে আমাদের একই মত। এসব বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন আর মত দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ও সম্পদের খোঁজে দু দেশই কাজ করছে বলে জানান সারা কুক। তথ্য সংগ্রহের পাশাপাশি তদন্ত অব্যাহত রয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় 90 মিলিয়ন পাউন্ড সমপরিমাণ সম্পদ জব্দ করেছে। এর মধ্য দিয়েই প্রমাণ হয়, এ নিয়ে আমরা বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। পাচার হওয়া অর্থ ফেরত পাঠাতে আইনি জটিলতা রয়েছে, তাই এ বিষয়ে সময় লাগবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে যুক্ত কেউ যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে থাকলে তাদের বিষয়ে তথ্য দেওয়া সম্ভব নয় বলেও জানান ব্রিটিশ হাই কমিশনার। বলেন, কারো ব্যক্তিগত তথ্য দেয়া যুক্তরাজ্যের আইনসম্মত নয়। বিএনপি সরকারের ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হলে তা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও মন্তব্য করেন সারা কুক। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এখন জঙ্গিবাদের অস্তিত্ব নেই। শব্দটি ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক হাতিয়ার ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে কোস্টগার্ডকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নতুন সরঞ্জাম ক্রয় ও নতুন 5000 সদস্য নিয়োগ করা হবে বলে জানান তিনি। প্রতিষ্ঠার পর থেকে কোস্টগার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। তারা দেশের জলসীমা রক্ষাসহ যে কোনো দুর্যোগে নিরলস ভূমিকা রেখে চলেছে। এবার বাহিনীটির 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন ছিল সদর দপ্তরে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 14 সদস্যকে দেয়া হয় কোস্টগার্ড পদক।
এ সময় আধা সামরিক বাহিনীটির প্রধান বলেন, সীমিত জনবল নিয়েই বিশাল সমুদ্র ও জলপথে নিরাপত্তা দিয়ে যাচ্ছে কোস্টগার্ড। চোরাচালান প্রতিরোধ অভিযানে প্রায় 215 কোটি টাকা সমমূল্যের নানা প্রকারের অবৈধ সম্পদ আটক করা হয়। মাদক নির্মূল অভিযানে প্রায় 295 কোটি টাকা সমমূল্যের অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। কোস্টগার্ডকে আধুনিকায়নে নেওয়া পরিকল্পনার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত 1 বছরের কিছু বেশি সময়ে কোস্টগার্ড সুন্দরবন এলাকায় মোট 29টি অভিযান পরিচালনা করে 35 জন কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, 47টি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জঙ্গিবাদের কোনো অস্তিত্ব এখন দেশে নেই। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। এগুলো আমরা ইউজ টু। ফ্যাসিবাদী আমলের সময় তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করত। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোস্টগার্ডে আরও 5000 সদস্য নিয়োগ হবে এবং মাঠ পর্যায়ে সেনাবাহিনীকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। বর্তমানে 4টি জোনে 63টি স্টেশন ও আউটপোস্ট, 28টি জাহাজ এবং 138টি বোটের মাধ্যমে কোস্টগার্ড দেশের 21টি উপকূলীয় জেলায় কাজ করছে। আমাদের চিন্তা ভাবনা এটা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর কাকরাইলে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় হাতিরঝিল, বুড়িগঙ্গা ও আশুলিয়ার পানি দূষণমুক্ত রাখতে কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন মন্ত্রী। বলে, নিরাপদ পানি নিয়ে সবচেয়ে বৈষম্যের শিকার হন বস্তির মানুষ। তাদের কষ্ট লাঘবে নজর রাখতে হবে। মাটির ওপরে পানির দিকে সবাইকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, কিভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করা যায়, ব্যবহার করা যায়, সে বিষয়ে প্রাধান্য দিতে হবে। বৈষম্য কোথায়? ওই গরিব মানুষগুলোর সবচেয়ে বৈষম্য আপনার এই বস্তির মানুষগুলোর। তারা কিন্তু সেফ ওয়াটার পায় না। দে ডোন্ট গেট দ্য সেফ ওয়াটার। তাদের পানির মধ্যে পলিউশন থাকে, অবশ্যই থাকে। সেই জিনিসগুলো আমাদের মনে হয় যে আপনাদের দেখা দরকার। রাজধানীর মোহাম্মদপুর এবং পল্লবীর বিভিন্ন এলাকা থেকে দেশি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, অ্যামুনিশন, দেশি অস্ত্র ও বিপুল সংখ্যক ইয়াবাসহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 2। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব 2 এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক। জানান, সোমবার মোহাম্মদপুর এবং পল্লবীর বিভিন্ন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান চালায় র্যাব। অভিযানে বিদেশি 3টি পিস্তল, 2টি ম্যাগাজিন, 30 রাউন্ড অ্যামুনিশন, 2টি চাপাতি ও 1,02,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় 5 জনকে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব। রাজধানীর শাহ আলী, মোহাম্মদপুর এবং পল্টন থানাধীন বিভিন্ন এলাকা হতে অভিযান পরিচালনা করে দেশি এবং বিদেশি পিস্তল, ম্যাগাজিন, অ্যামুনিশন, দেশি অস্ত্র, বিদেশি অস্ত্র এবং বিপুল সংখ্যক ইয়াবা সহ 6 জন আসামিকে গ্রেপ্তার করে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। সেই সাথে দেশের 8 বিভাগেই বুধবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে বয়ে যেতে পারে কালবৈশাখী ও বজ্রঝড়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার থেকে ভারী বর্ষণ শুরু হতে পারে, যা অব্যাহত থাকতে পারে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এপ্রিলে অস্বস্তির গরম শেষে এসেছে বৃষ্টি। দেশের উত্তর পূর্বাঞ্চলে ঝরছে অতি ভারী বৃষ্টি। সুনামগঞ্জ, দিরাই ও মৌলভীবাজারে 2 দিনে প্রায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। এতে সিলেট, সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, সারিগোয়েন, জাদুকাটা নদীর পানি বাড়ছে। মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা জেলার মনু, খোয়াই, জুড়ি, ভোগাই, কংস নদীর অববাহিকায় উজানের ঢল ও অতি ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যা শুক্রবার পর্যন্ত আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আগামী 3 দিন পর্যন্ত আমাদের যে পূর্বাভাস রয়েছে এখানে পানির উচ্চতা বা পানির ওয়াটার লেভেল নামার কোনো এখন পর্যন্ত কোনো চিহ্ন নেই, সবই হচ্ছে কি ঊর্ধ্বমুখী। তার মানে হচ্ছে কি পানির লেভেল আগামী 3 দিন পর্যন্ত আমরা বলতে পারি যে বাড়তে পারে। মনু, খোয়াই, জুড়ি এগুলোই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার মতো নদীগুলো, আর সেটা এসে ইফেক্ট পড়বে আমার কুশিয়ারাতে এবং আলটিমেটলি হবিগঞ্জ হয়েই আমার মেঘনাতে যে ডাউনফলে পতিত হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে শনিবার পর্যন্ত দেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে 8 বিভাগেই থাকছে কালবৈশাখী ও বজ্রঝড়ের সম্ভাবনা, যা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 96 ঘন্টা যদি আমি ধরি আজকে সকাল 11টা থেকে আমাদের সারা বাংলাদেশে 8টা বিভাগের কোথাও কোথাও আমাদের হয়তো মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। যত মাছ ধরার নৌকা এবং ট্রলার গভীর সাগরে যারা বিচরণ করে তাদেরকে অতি সত্বর কোস্টের কাছাকাছি চলে আসার জন্য, উপকূলের কাছাকাছি আসার জন্য এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে। মঙ্গলবার ফেনীতে 1 ঘন্টায় সর্বোচ্চ 126 মিলিমিটার বৃষ্টি ঝরেছে। আবহাওয়া পরিভাষায় একে মেঘ বিস্ফোরণ বলে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তাই চট্টগ্রামে পাহাড়ি এলাকায় স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যমান সম্পদের দক্ষ ব্যবহার না হওয়ায় স্বাস্থ্য খাতের বড় সংকট বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। সকালে রাজধানীর গুলশানে নগর স্বাস্থ্য ব্যবস্থা পুনর্বিবেচনা গবেষণা থেকে নীতি নির্ধারণ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যের বৈষম্য দূর করতে দরকার সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ। বিদ্যমান সম্পদের সঠিক ব্যবস্থাপনা, প্রযুক্তিগত দক্ষতা ও সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নগর স্বাস্থ্য ব্যবস্থায় কিভাবে বৈষম্য দূর করতে পারে সে বিষয়ে রাজধানীতে আলোচনা সভা। আলোচকরা বলেন, বস্তিতে বসবাসকারীরা অনিরাপদ পানি, দূষিত বায়ু এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না পেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। কিছু প্রিভেন্টিভ কেয়ারের জন্য সরকার একদম বিনা পয়সায় কোনো স্বাস্থ্যসেবা দিতে হবে, নাহলে এই স্বাস্থ্যসেবার অবস্থা, এদের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তাদের টয়লেট, ওয়াটার অ্যান্ড সয়েলেজ সিস্টেম খারাপ, সেটাও হতে পারে, অ্যান্ড দ্য হাউজিং ইটসেলফ খুবই খারাপ অবস্থা। জনস্বাস্থ্যবিদরা বলছেন, নগর স্বাস্থ্য ব্যবস্থার সাথে স্থানীয় সরকার সহ অন্যদের যুক্ত করতে পারলে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হবে। প্রাইমারি হেলথ কেয়ারকে গুরুত্ব দিয়ে তারপরে আরবান এরিয়াগুলোতে প্রায়োরিটাইজ করা, কারণ ওখানে একদমই বলতে গেলে ইনফ্রাস্ট্রাকচার নেই, মেকানিজম নেই। রুরালে কিছু আছে, রুরালকে আরও ইমপ্রুভাইজ করতে হবে। গভর্নমেন্টের ফিনান্সিয়াল অ্যালোকেশনও আছে, কিন্তু আমরা যে ব্যুরোক্রেসি যদি ধরি মন্ত্রণালয়, ডিজি হেলথ এবং মাঠ পর্যায় পর্যন্ত, আমাদের প্রিপারেশন কতটুকু, ম্যানকে যদি আপনি সেট না করতে পারেন একই তালে কাজটা হলে আমার ধারণা এখনো আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবো। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বিদ্যমান সম্পদের বড় অংশই এখনো পুরোপুরি কাজে লাগানো হচ্ছে না। ওভারঅল পুরো দেশেই আমাদের হেলথ সিস্টেমে আসলে আমরা রিসোর্স কম থাকার কথা বলি, আমরা অন্য অনেক কিছুর কথা বলি, বাট যা কিছু আমাদের আছে এটা হিউজলি আন্ডার ইউটিলাইজড এবং ইনএফিশিয়েন্ট ওয়েতে ব্যবহৃত হচ্ছে বলে মোটা দাগে আমার ধারণা। তো এই স্টাডিটা আমার জন্য ইন্টারেস্টিং হবে। আমার ধারণাটা মনে হয় কিছুটা ভ্যালিডেটেড হবে এই স্টাডির রেজাল্টগুলোতে। 3% বোধহয় পেয়েছেন ফুললি এফিশিয়েন্টলি অপারেট করছে। বড় শহরের তুলনায় অন্য শহরে স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করতে কৌশলগত ক্রয় এবং সরকারি বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের তাগিদ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। They want to go ahead with the urban solution. বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।